আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে তোমরা যারা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের স্টুডেন্টস রয়েছে এবং যাদের সংস্কৃত বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে কবি দণ্ডির লেখা রাজবাহন চরিতম নামে যে একটি গদ্য কাব্য আছে, সেই গদ্য কাব্যের আজ আমরা গল্পের সহযোগে কিন্তু সমস্ত বিষয়বস্তুটি ভালোভাবে জেনে নেব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট থাকে, ভিডিওগুলো দেখার পাশাপাশি তোমরা একটু শেয়ার করতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা কিন্তু সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাপোর্ট করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে কি হয়, সাবস্ক্রাইব করলে আমাদের চ্যানেলটিও কিন্তু আগে এগিয়ে যাবে এবং আমিও কিন্তু এই ভিডিও বা এই হেল্পফুল ক্লাস বানানোর জন্য তোমাদের জন্য আরও কিন্তু আমি একটু মোটিভেট হব, এবং তোমরাও কিন্তু পরবর্তীকালে চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমাদের হেল্পফুল এবং এডুকেশন পারপাস ভিডিও বিনামূল্যে পেয়ে থাকো। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি রাজবাহন চরিতমের দিকে এগিয়ে যাই। তো রাজবাহন চরিতম দেখো, এটা কিন্তু মহাকবি দণ্ডির লেখা দশকুমার চরিতম যে মূল গদ্য কাব্য আছে সেই গদ্য কাব্যেরই কিন্তু একটা অংশ। তো এই রাজবাহন চরিতম গদ্য কাব্যটার একটি পূর্ব কাহিনী আছে। তো আমি প্রথমে সেই পূর্ব কাহিনীটি তোমাদের শোনাচ্ছি, তোমরা শোনো। দশকুমার চরিতম গদ্য কাব্যের রাজবাহন চরিতম নামক একটি অংশে একটি পূর্বজন্মের কাহিনী রয়েছে, সেটি তোমরা শুনে নাও। তো সেই কাহিনীটা হলো রাজবাহন পূর্বজন্মে ছিলেন রাজা শাম্ব এবং রাজকুমারী অবন্তী সুন্দরী ছিলেন তার প্রিয়তমা মহিষী যজ্ঞবতী। তো তারা একদিন প্রমোদ উদ্যানে বিহারের জন্য বেরিয়ে একটি পদ্ম সরোবরের তীরে কিন্তু উপস্থিত হয়েছিলেন। এই সরোবরে একটি নিদ্রামগ্ন রাজহংসকে দেখে রাজা শাম্ব কৌতুকবশত রাজহংসের পা দুটি কিন্তু মৃণাল তন্তু দিয়ে বেঁধে দিয়েছিলেন। প্রকৃতপক্ষে সেই রাজহংসটি ছিলেন কিন্তু ছদ্মবেশে, এবং তিনি ছিলেন একজন ছদ্মবেশ ধরে এক ধ্যানমগ্ন ঋষি। তো তিনি হংসরূপ ধরে কিন্তু বহুকাল ধরে ধ্যানে নিমগ্ন ছিলেন। তো সেই ঋষির ধ্যানে বিঘ্ন ঘটায় তিনি রাজা শাম্বকে অভিশাপ দিলেন যে রাজগর্বে গর্বিত হয়ে তুমি অপরাধমূলক কাজ করেছো, এই জন্য পরজন্মে তোমাকে কিন্তু প্রিয়ার বিচ্ছেদজনিত বিরহ বেদনা ভোগ করতে হবে বন্ধন অবস্থায় থেকে। এরকম কিন্তু ঋষি রাজা শাম্বকে অভিশাপ দিয়েছিলেন। ঋষির অভিশাপ শুনে রাজা শাম্ব কিন্তু নিজের কৃতকর্মের জন্য অত্যন্ত অনুতপ্ত হয়েছিলেন এবং ঋষির কাছে বারবার নিজের জন্য ক্ষমা ভিক্ষা প্রার্থনা করতে লাগলেন। এর ফলে ঋষি কিন্তু একটু সহৃদয় হয়ে রাজাকে জানালেন যে আমার অভিশাপ ব্যর্থ হওয়ার নয়, তবে তিনি শাপ ভোগের কাল কিছুটা কমিয়ে দিলেন এবং রাজা শাম্বকে, যেহেতু রাজা শাম্ব ঋষিকে 2 মুহূর্ত তার পদবন্ধন করেছিলেন, অতএব পরজন্মেও তাকে কিন্তু 2 মাস প্রিয়া বিচ্ছেদজনিত দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। 2 মাস আবার সম্পূর্ণ হওয়ার পর রাজা শাম্ব তার স্ত্রীর সঙ্গে পুনরায় কিন্তু সাক্ষাৎ ঘটবে এবং উভয়ের মিলন ঘটবে। তো ঋষির অভিশাপ অনুসারে রাজা শাম্ব কিন্তু পরবর্তী জন্মে বা পরজন্মে রাজবাহন রূপে জন্মগ্রহণ করেছিলেন এবং যজ্ঞবতী উজ্জয়িনীর রাজকন্যা অবন্তী সুন্দরী রূপে জন্মগ্রহণ করলেন। মিত্রদের সন্ধানে ঘুরতে ঘুরতে রাজবাহন হঠাৎ একদিন উজ্জয়িনীর এক উপবনে উপস্থিত হয়েছিলেন এবং সেখানে তার মিত্র সোমদত্ত ও পুষ্পোদ্ভবের সঙ্গে
তার সাক্ষাৎ হয়েছিল। তারা কিছুদিন ধরে কিন্তু উজ্জয়িনীতে বসবাস করতে লাগলেন। সেই উজ্জয়িনীর উপবনে রাজকন্যা অবন্তী সুন্দরীর সঙ্গে রাজবাহনের সাক্ষাৎ হয় এবং পরস্পরের প্রতি প্রেমপাশে আবদ্ধ হন। বিদ্যেশ্বর নামে এক জাদুকরের কৌশলে মানবরাজের রাজপ্রাসাদেই অবন্তী সুন্দরীর সঙ্গে রাজবাহনের বিয়ে হয় এবং অবন্তী সুন্দরীর সঙ্গে রাজবাহন কিন্তু অন্তঃপুরে প্রবেশ করেন। অন্তঃপুরে প্রবেশ করে রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবনের বৃত্তান্ত শোনাতে লাগলেন এবং এই গল্প শুনে অবন্তী সুন্দরী কিন্তু অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, সেখানে একটা সংস্কৃত কোটেশন আছে এরকম, দ্বৈত তৎপ্রসাদ আদ্যমে চরিতার্থ সত্য বৃত্তি। এর মানে হচ্ছে, তোমার অনুগ্রহে আজ আমার শ্রবণ বৃত্তি সার্থক হলো। এইভাবে গল্প করতে করতে তারা দুজনেই কিন্তু একসময় সুখনিদ্রায় আচ্ছন্ন হয়ে পড়লেন। রাজবাহন ও অবন্তী সুন্দরী স্বপ্নে এক পদবদ্ধ অর্থাৎ পা বাঁধা রাজহংসকে দেখে জেগে উঠলেন এবং দেখতে পেলেন যে রাজবাহনের পদযুগল এক রজত শৃঙ্খলে আবদ্ধ রয়েছে। রাজবাহনের পদযুগল রজত শৃঙ্খলে আবদ্ধ দেখে অবন্তী সুন্দরী উচ্চৈঃস্বরে ক্রন্দন করতে লাগলেন এবং অন্তঃপুরে কোলাহল উঠল। সকলেই সেখানে ছুটে এসে উপস্থিত হয়ে সেই অবস্থায় রাজবাহন এবং অবন্তী সুন্দরীকে দেখতে পেলেন এবং তৎক্ষণাৎ তারা রাজা চন্দ্রবর্মাকে এই সংবাদ জানালেন। রাজা চন্দ্রবর্মা রাজবাহনকে কাঠের খাঁচায় বন্দি করে নিয়ে গেলেন। স্বামীর বিরহে অত্যন্ত কাতর হয়ে অবন্তী সুন্দরী ক্রন্দন করতে লাগলে রাজবাহন তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন যে, হে হংসগামিনী, সেই হংসের কথা স্মরণ করো। তো এখানে একটি সুন্দর কোটেশন রয়েছে, বলে দিচ্ছি দেখো, স্মরতস্যা হংসগামিনী হংস কথায়া, অর্থাৎ সেই হংসের কথা স্মরণ করো যে হাঁসকে আমি কিন্তু কৌতুকবশত মৃণাল তন্তু দিয়ে পা বেঁধে দিয়েছিলাম। তবে চিন্তা করার কিছু নেই, 2 মাস পরে কিন্তু আর আমাদের দুজনের মিলন ঘটবে, এরকম আশ্বস্ত দিয়ে কিন্তু রাজবাহন চলে গেলেন। অন্যদিকে রাজা চন্দ্রবর্মা দর্পসারের অনুমতি নিয়ে রাজবাহনকে পাদপিষ্ট করে হত্যা করার জন্য চণ্ডপোত নামক এক মত্ত হস্তিকে আনয়ন করেছে। সেই মুহূর্তেই রাজবাহনের পদবন্ধনের 2 মাস পূর্ণ হয়, শাপমুক্তি ঘটে এবং তার পদদ্বয় শৃঙ্খল মুক্ত হয় এবং সেই রজত শৃঙ্খলটি ধীরে ধীরে একটি সুন্দরী রমণীতে পরিণত হয় এবং সেই রমণী রাজবাহনকে প্রণাম জানিয়ে নিজের পরিচয় দিয়ে জানায় যে সে একজন অপ্সরা এবং তার নাম হচ্ছে সুরত মঞ্জরী। সে ঋষির অভিশাপে একদিন রজত শৃঙ্খলে পরিণত হয়েছিল এবং আজ তার রাজবাহনের মাধ্যমে মুক্তি ঘটেছে। রাজবাহনের অনুরোধে অপ্সরা সুরত মঞ্জরী এই সংবাদটি অবন্তী সুন্দরীকে জানালেন। এদিকে জানা গেল যে চন্দ্রবর্মা অঙ্গরাজ কন্যার জোরপূর্বক পানি গ্রহণ করতে উদ্যত হলে এক দুঃসাহসী, মহাবল এবং অজ্ঞাত পরিচয় ব্যক্তির দ্বারা নিহত হয়েছে এবং অন্যান্য শত্রুরাও কিন্তু তার সঙ্গে নিহত হয়েছেন। রাজবাহন চণ্ডপোতের পৃষ্ঠে আরোহণ করে তার আরেক মিত্র অপহার বর্মার সঙ্গে মিলিত হলেন এবং একে একে সকল মিত্ররাই সেখানে কিন্তু উপস্থিত হয়েছিলেন। সর্বশেষে অভিশাপ মুক্তির পর রাজবাহনের সঙ্গে অবন্তী সুন্দরীর পুনর্মিলন ঘটল। এখানেই তোমাদের রাজবাহন চরিতম গদ্য কাব্যটি সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য
তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।